নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। বেশ কয়েকদিন ধরে আমি জ্বরে ভুগছি, আজ একটু সুস্থ হয়েছি, তাই চলো ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিচ্ছি। গত 2-3 দিন আগেই ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু এডিট করা আর হয়নি। সকালে উঠেই এই যে বোন আজকে কাজে লেগে পড়েছে। আমার বাচ্চারা এত পরিমাণে দুষ্টুমি হয়েছে, ওদের জন্য এখন আর কোনো কিছুই ঠিকঠাক থাকে না। একটা কাঠের র্যাক বানিয়ে নিয়েছিলাম, সেখানেই সমস্ত বই রাখা হয়। সেই র্যাকটার সমস্ত বই একদম আমার ছেলেরা ফেলে দেয়, সেই জন্য এই ডাইনিং টেবিলটা এনে রাখলো বোন। এটাতে এই যে একটা চাদর বিছিয়ে দিল, এখন হচ্ছে সমস্ত বই এই জায়গাটাতেই রাখা হবে। তাহলে বইগুলো তো আর এলোমেলো করে রাখতে পারবে না, নাহলে প্রত্যেক দিন সকালবেলা প্লাস সন্ধেবেলা যতবারই ওরা বই ফেলে ততবারই গোছাইতে হয়। আকাশের অবস্থা কয়েকদিন থেকে তো খারাপই চলছে। তো এদিকে দেখো আমাদের কিন্তু কাজের লোকও এসে গেছে, বাড়িতে গাছ কাটা হয়েছে আর গাছগুলো একদম খড়ির জন্য চিড়ে দিচ্ছে। এই লোকটা কিন্তু সম্পর্কে আমরা দাদু বলেই ডাকি, তো ভীষণ পরিমাণে এই কাজগুলো করতে পারে, কাটাকাটির কাজগুলো। কালকেও ছিল আর আজকেও আছে। কালকেও আমি ভিডিও করতে পারিনি। এখন আমি রান্না বসাবো। কালকে হঠাৎ করেই বৃষ্টি আসে, তখন এই কিছু কাঠ, এগুলো শুকনো কাঠ রয়েছে, এগুলো আর কি চিড়ে দিয়েছিল। এগুলো এনে বারান্দায় রেখেছে মা। কয়েকদিন থেকে এত পরিমাণে খড়ির সমস্যা হয়, দু একটা কি বাঁশ আছে নেই, ওগুলোই চিড়ে দেয়, ওগুলো দিয়ে রান্না করি। আর এই শুকনো খড়িটা, এটা কোনো চেরার কথাই ছিল না। খড়ি রান্নার জন্য এতটাই অসুবিধা হচ্ছে, বাধ্য মতন এই গাছের গুঁড়িটা চিড়ে দিয়েছিল। আর গ্যাসও তো নেই বর্তমানে। কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো রসুনগুলো তোলার আর টাইমই পায় না। একটু রোদ দেখেছে, তার মধ্যে রসুন তুলেছে। আর দেখো রসুন তোলার ওই 12 ঘন্টা হতে না হতেই এত পরিমাণে বৃষ্টি আসে, তো তখন বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে রসুনগুলো বারান্দায় তুলে রাখি। আর সারা রাত্রে তো বারান্দায় ছিল, ছাগলে একদম শেষ করে দিয়েছে, তাই একটু রোদ্রে মেলে দিলাম। এইদিকে এই যে দাদুটার জন্য লাল চা করে নিলাম, এটাকে আমরা লাল চাই বলি, আবার অনেকে র চা করে বলে আর কি। তো চা দিয়ে এখন রুটি বানাচ্ছি। রুটি খেতে ভীষণ ভালোবাসে, ভাত খেতে চায় না, তবু রুটি লাগে। তো আমাদের জন্য কালকে বানিয়েছিলাম, তখন না খেতে ইচ্ছে করে না, এখন আর রুটি টুটি ভালো লাগে না। তো দাদুর জন্য শুধু এখানে কয়েকটা 10টা মতন রুটি বানিয়েছি। সারাদিন যেহেতু অনেক পরিশ্রমের কাজ করে, ভাত খেতে পারে না বলে আর কি, রুটি তার অনেক প্রিয় খাবার। আর এমনিতেও দাদুর জন্মভূমি কিন্তু ইউপি, উত্তরপ্রদেশ। তো সেই জায়গার লোকেরা নাকি রুটি বেশি পছন্দ করে। আর কালকে যে আমি রুটি বানিয়েছি, সেখানেও কিন্তু একদম দুধ দই দিয়ে ওই 12-13টা মতন রুটি খেয়েছে। সেই জন্য সকাল সকাল রুটি বানাতে লেগে পড়েছি। আর আমার রুটি তো এমনিতেও ফুলকো ফুলকো হয়, তো আমাকে বলে আর কি এরকম রুটি অনেকটাই খাওয়া যায়। এখানে আমি রুটি বানাইতে বসেছি, আগে চা করলাম, তারপরে রুটি বানাচ্ছি। তারপর একবারই ভাতের হাঁড়ি বসিয়ে দেবো, যেহেতু আমরা রুটি খাবো না আর আমাদের তো খিদে লাগবে। আর আমি কিন্তু একটা রুটি বানাই, তারপর এরকম করে তাওয়াটা একটু পরিষ্কার করে নিই, নাহলে কালো যে আটার ভুসিটা থাকে ওটা কিন্তু পুড়ে যায়। আর এমনিতেও রেশনের আটাগুলো না এতটাই এখন ভালো দেয়, আমি আর চালুনি দিয়েও চেলে নেই না। এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে মাকে বললাম কি সবজি রান্না করব। দাদু তখনই বলে যে ডিম অমলেট করে আলুর ডালে ছেড়ে দিবি, এরকম রান্না। এর আগে একদিন আমি করেছি, কিন্তু ওটা গোটা ডিম দিয়ে, খেতে মোটামুটি ভালো হয়েছে। ওটা আমাদের একদম দেশি আলু দিয়ে। আর আজকে অমলেট করব, অমলেট দিয়ে আলুর ডালটা রান্না করব। তার জন্য এখানে আমি 5টা ডিম ফেটে নিচ্ছি। আর 5টা ডিম কিন্তু একটা পেঁয়াজ দিয়েছি। সত্যি কথা বলতে আমি ডিমে একদম লঙ্কা পেঁয়াজ কোনো কিছুই খেতে ভালোবাসি না, ডিমটা আমার এমনিতেই ভালো লাগে। রান্না করতে গিয়ে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার ছেলেকে নিয়ে আমি রান্নাঘরে ছিলাম, আর ওকে নিয়ে রান্নাঘরে থাকা কিন্তু অনেকটাই টাফের বিষয়। এমনিতেই দুষ্টু বাচ্চা, তার উপর উনুনে রান্না করছিলাম। তো ও পিছনে ছিল আমার, ওইদিকে আমি ডাল রান্না করছিলাম। আর এই সুযোগে ও কিন্তু প্রায় 10টার মতন ডিম ফাটিয়ে ফেলেছে। মনটা ভীষণ খারাপ হয়েছে। একবার আমি 5টা ডিম অমলেট করেছি, তারপর আরোবার ওই 7-8টা মতন অমলেট করেছি। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছি। আর এদিকে রসুনগুলো তো সকালবেলা রোদ্রে দিয়েছি, এখন বাঁধবো। যদিও ওগুলো করতে ইচ্ছে করছে না, মনটা ভীষণই খারাপ হয়েছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়েছি। তাও আবার আমার ছেলে ছিল, আমার তো অনেকটাই ভয়। তো যাই হোক,
রসুনগুলো মানে এখানে ভালো করে পরিষ্কার করে বাঁধবো, তারপরে এগুলো কেটে ফেলবো। মানে গাছগুলো এত বড় বড় গাছ তো আর রাখা যাবে না। তো আমাদের রসুনগুলো অতটা ভালো হয়নি, তবুও মানে বিনা যত্নে কোনো জিনিসই ভালো হয় না। যত্ন করলে আরও বেশি ভালো হতো। একটু যত্ন হয়েছে যদি আমরা এগুলোকে আলগা করে দিতাম। তো এখানে আমি মানে রসুনগুলো বাটতে বসেছি, তখন কিন্তু মোটামুটি ওই রোদ ছিল। তবে এই রোদ বেশিক্ষণ আর টিকছিল না, ওই সন্ধ্যের দিকে আবার বৃষ্টি এসেই গেছে। তো এখানে আমি ভালো মানে সবগুলো কিন্তু প্রথমে বড় বড় রসুন নিয়েছি, তারপর আবার মাঝারিগুলো, তারপরে ছোটোগুলো, মানে ভাগ ভাগ করে আমি করেছি। আর এখন হচ্ছে রসুনগুলো এই যে ভালো করে কেটে নিচ্ছি। সব কাজ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। যদি সত্যিই এমনটা হতো, এত দ্রুত সমস্ত কাজ করা যেত একদম স্পিড দিয়ে। তো যাই হোক, এখানে সমস্ত রসুনগুলো আগে আমি বেঁধে নিয়েছি, তারপর কিন্তু কাটছি। আগে তো মা বলল যে কেটে নে, তাহলে সময় একটু কম লাগবে। তবে আমার মনে হলো যে সময় যদি বাঁধি আগে কাটি, তারপরে সময়টা কম লাগবে, কারণ তখন তো একদম গোছা সমেত কাটা যাবে। এদিকে দেখো, তারপর শিকড়গুলো কিন্তু পরিষ্কার করে কাটছি। এই যে দেখো, সব কিছু কাজ করতে কিন্তু অনেকটা টাইম লাগে। দেখো, আমরা বাজার থেকে যখন জিনিস কিনে নিই তখন যে দাম নেয় তারও কিন্তু অনেকটাই, কারণ এই জিনিসগুলো কত যত্ন সহকারে পরিষ্কার করতে হয়। এগুলো করতে করতে তো আমার মাথায় ধরে যাচ্ছিলো, কারণ এক চোখ দিয়ে মানে তাকিয়ে দেখে তারপরে কাজগুলো করতে হয়। এই যে দেখো, আমার ছেলে গলা এটা কি বাঁধা বলো তো, যাতে লাল পরে পুরো জামাটা ভিজে না যায়। আজকে আমি পরেছি হাউস কোট। প্রচণ্ড গরম পড়েছে আজকেও মনে হয় বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হয়েছিল। এখানে হচ্ছে কাঠ চেরা হচ্ছে, এদিকে আমার বোন সবজি কাটতেছে, কালো কচুর সবজি। কে নিয়ে একটু রাস্তা হাঁটাহাঁটি করছিলাম, সেই সময় এই যে তরমুজ বৌদিদের বাড়ি থেকে নিয়ে আসলাম, কারণ ওরা তো তরমুজ চাষ করেছে। আর ওরা কালকেই কিন্তু তরমুজ বিক্রি করেছে। বিক্রি করার পর কিছু তরমুজ বাড়িতে থাকে, তো সেখান থেকেই নিয়ে আসলাম। এনে যে কাটছি, কাটার পর দেখি তরমুজটা একদমই পাকেনি। তবু গরমের দিন তো একটু ঠান্ডা লাগে, তরমুজটা যেহেতু জল জাতীয় ফল, তো সেই জন্য কেটে এই যে দাদুকে হচ্ছে তরমুজটা দিচ্ছি। যখন তরমুজটা নিয়ে এসেছি তখন তো দাদু বললো কাট খাই, কিন্তু তরমুজ এরকম দেখে বলে না আর খাবো না, ওই জন্য একটা নিয়ে এসে আমি জোর করে আর একটা দিলাম। এদিকে দেখো, তরমুজ আমিও একটু খাচ্ছি। সত্যি কথা বলতে এবছর তরমুজের সেরকম একটা টেস্টিং, যেহেতু ঘন বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির পাশে যেহেতু তরমুজ চাষ হয়, প্রতি বছর কিন্তু আমরা অনেক ভালো ভালো ফ্রেশ তরমুজ খাই। আর এরকম মানে স্বাদ নেই, এরকম কেন জানি না অন্যরকম লাগছে। তবুও মানে আর কি, ওই যে চাষের জিনিস টাটকা খেতে লাগে আর কি মোটামুটি। বোনকে কচু শাক কেটে দিয়েছি, তারপর আলু কেটে দিয়েছি, ও হচ্ছে কচু শাকটা বসিয়ে দিয়েছে। এখানে এই যে আমি কিছুটা নিলাম পাহাড়ি ধনেপাতা, যা গন্ধটা আমার লাগে, মানে অন্যান্য সবজিতে ভালো লাগে না, কিন্তু কচু শাকে খেতে ভীষণ ভালো লাগে। তো বিকেলবেলাতে রান্নাটা হচ্ছে, দুপুরবেলাতে আমি আজকে নিজে রান্না করে নিজে খেতে পারিনি, এতটা বিশ্রী রান্না হয়েছে। বাড়িতে এসে দেখি দাদু স্নান করা শেষ, এখন হচ্ছে খেতে চাইছে। আর এদিকে তো রান্নাও এখনও কমপ্লিট হয়নি, তাতেই বলল যা হয়েছে তাই দে, আগে আমি খেতে বসি। কারণ দাদু আবার বাড়ি চলে যাবে, বাড়ি ওই 4 কিলোমিটার দূরে, তার উপর সাইকেল গাড়ি কোনো কিছুই নেই। তো এখানে আমি আলুর ডাল মানে যা যা সবজি রান্না করেছি, ডিমের অমলেট টমলেট দিয়ে খেতে দিলাম। আর এদিকে দেখো, বোন এখনও রান্নাটা করছে, ওখানেও কচু শাক রান্না করেছে। তো কচু শাক যেটুকু হয়েছে ওইটুকুই আমি দিলাম। আর এইদিকে দেওয়ার পর একটু বাদেই কিন্তু কচু শাকটা বোন নামিয়ে আবার কলার ভাজা করেছে। তোমরাই দেখো আমার ছেলেরা ঠিক কতটা দুষ্টু, ওদেরকে সামলানো একদম কিন্তু মুখের কথা না। ওদেরকে সামলানো আর অনেক কিছু সামলানোর মধ্যে সত্যিই মনে হয় সবাই অনেক কিছু সামলানোর দায়িত্বই নিবে, কারণ এদের দুজনকে সামলাতে সামলাতে হাড়গোড় পুরো ভেঙে যায়। এখন হচ্ছে সন্ধ্যের টাইম, দেখো সন্ধ্যের টাইমে ওরা হচ্ছে ঠাকুর পুজো করছে। এখানে আমি ঘরটা সরিয়ে দিলাম, এখানে যে ঘটের জল সারা ঘরে ছিটাচ্ছে, ঘট পুজো করবে। আর আমার মা এত বের হইতে বলছে, তবু তো বের হচ্ছে না। মানে প্রত্যেক দিন যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া দেখে, প্রণাম করে ঠাকুরকে, তো ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা মানে লাইট জ্বলা দেখলেই পরে ঘরে আসতে চায় ঠাকুর করে। তো এখানে দরজাটা একটু খুলে দিয়েছে বাবা, অমনি দুইজনে এমন শুরু করে